আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম খালিদ হোসাইন আর আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মেকানিক্স। এখন মেকানিক্স কি? মেকানিক্স হচ্ছে ফিজিক্সের এমন একটা সেক্টর যেখানে একটা অবজেক্ট কিভাবে মুভ করে, কিভাবে বিহেভ করে যখন ওই অবজেক্টের ওপর বল প্রয়োগ করা হয় এবং বল ওই অবজেক্টের মুভমেন্টের কারণে সেটা কিভাবে এনভায়রনমেন্টে ইফেক্ট আনে সেটাই হচ্ছে মেকানিক্স। তো মেকানিক্সের এই সংজ্ঞাটা যদি আমি ইংলিশে করি সেক্ষেত্রে কি জাস্ট ট্রান্সলেট করতে হবে। মেকানিক্স ইজ দ্য স্টাডি of how physical objects move and behave in when force এখানে when হবে when forces act on them. সো একটা অবজেক্ট আছে, মনে করি এই অবজেক্টের উপর যখন ফোর্স দেওয়া হয় ওই জিনিসটা কিভাবে অ্যাক্ট করতেছে কিংবা কিভাবে মুভ করতেছে কিভাবে বিহেভ করতেছে সেই জিনিসগুলো নিয়ে স্টাডি করা হতেছে মেকানিক্সে। এবং এই জিনিসটার মুভমেন্টের কারণে তার সারাউন্ডিংয়ে তার আশেপাশে কিভাবে একটা এফেক্ট হয় সেগুলাই থাকে হচ্ছে মেকানিক্সের মধ্যে। সো বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা কিন্তু খুব ইজিলি এটাকে ট্রান্সলেট করে সংজ্ঞাটা লিখতে পারবেন, যদিও ওই সংজ্ঞাটা আসার কথা না। সো মেকানিক্সের দুইটা ব্রাঞ্চ রয়েছে, মেইন দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কাইনেটিক্স, একটা হচ্ছে ডাইনামিক্স। কাইনেটিক্স যেটা করে সেটা হচ্ছে এটা একটা বস্তু কিভাবে মুভ করে সেটাকে এক্সপ্লেন করে, আর ডাইনামিক্স এক্সপ্লেন করে যে কেন একটা বস্তু মুভ করতেছে। সো কাইনেটিক্স যেখানে একটা ডিসক্রাইব করে, কাইনেটিক্স যেখানে ডিসক্রাইব করে, ডাইনামিক্স সেখানে কজেসগুলোকে এক্সপ্লেন করে। সো এটাই হচ্ছে মেইন দুইটা পার্থক্য। আর ইয়ার ভিতরে কিছু সাব ফিল্ডও রয়েছে, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম ফিল্ড থিওরি। এখন ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আপনার যেসব নিউটনিয়ান ল শিখবো, সেসব নিউটনিয়ান মেকানিক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে রাখা যায়। এছাড়াও বিভিন্ন মাইক্রোস্কোপিক অবজেক্টও থাকতে পারে, কিংবা মনে করেন একটা নর্মাল ফুটবল ফিল্ডের মধ্যে একটা বলের মোশন ট্র্যাক করতেছেন, সেটাও একটা ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যেও কিন্তু পড়ে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু রিস্ট্রিকশন আছে। ফার্স্ট অফ অল একটা রেস্ট্রিকশন হচ্ছে এটা যখন একটা বস্তু খুবই 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 ক্ষুদ্র হয় তখন সেই বস্তুটার বেগ বা আচার আচরণ ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা এক্সপ্লেনেশন করা যায় না। আরেকটা রেস্ট্রিকশন হচ্ছে যখন বস্তুটা খুবই ফাস্ট হয়। ফাস্ট বলতে কিরকম ফাস্ট? একটা আলোর স্পিডে যাওয়া বস্তুকে আপনি কখনো ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্র দ্বারা এক্সপ্লেন করতে পারবেন না, কিংবা আলোর স্পিড না হয় যদি আলোর স্পিডের কাছাকাছিও হয় সেক্ষেত্রেও ক্লাসিক্যাল মেকানিক্স সাধারণত কাজ করে না। সেই ক্ষেত্রে আছে হচ্ছে আপনার কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে খুবই স্মল পার্টিকলস এবং অ্যাটমস, এইসবের জন্য কোয়ান্টাম মেকানিক্স ইউজ করা হয়। এইসব মাইক্রোস্কোপিক বিভিন্ন ল এক্সপ্লেন করে এবং অ্যাটমের নেচার বিভিন্ন ম্যাটারের সাথে জন্য কোয়ান্টাম মেকানিক্স খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টাম ফিল্ড থিওরি আবার একটা আছে। কোয়ান্টাম ফিল্ড থিওরি হচ্ছে যখন একটা বস্তু খুবই 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 ক্ষুদ্র পার্টিকেল থাকে, সেটা অ্যাটমের থেকেও খুবই ক্ষুদ্র হতে পারে, এবং এসব কণাগুলো যখন খুবই হাই স্পিডের হয় সেটা কোয়ান্টাম ফিল্ড থিওরির মাধ্যমে, বা এটাকে শর্টে কিউএফটিও বলা হয়, কিউএফটি এর মাধ্যমে এক্সপ্লেন করা হয়। তো কোয়ান্টাম মেকানিক্স এবং কিউএফটি এর মধ্যে হয়তো অনেকের কাছে কনফিউজিং হতে পারে, পার্থক্যটা কি? কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে যে স্মল পার্টিকেলস লাইক অ্যাটম বা মলিকিউলের জন্য ইউজ করা যায়, আর কোয়ান্টাম ফিল্ড থিওরি হচ্ছে তার থেকেও ছোট এবং খুবই হাই স্পিড পার্টিকেলসের জন্য কোয়ান্টাম ফিল্ড থিওরি ইউজ করা হয়। তো এটা হচ্ছে ফিল্ড, এগুলা থেকে সাধারণত কোশ্চেন আসার কথা না, বাট আসলে বেসিকটা ক্লিয়ার থাকলে আই গেস নিজের মতো করে লিখতে পারবেন। এখন মেইন কাজ, মোশন। মোশন কি? একটা অবজেক্টকে একটা অবজেক্টের পজিশন যখন চেঞ্জ হতে থাকে সময়ের সাথে, তখন সেটা হচ্ছে মোশন। সো আমি যদি ইংলিশ সংজ্ঞাটা বলি, মোশন ইজ দ্য চেঞ্জ অফ পজিশন, মানে তার অবস্থান পরিবর্তন হইতেছে কোনো একটা অবজেক্ট। সো একটা অবজেক্টের চেঞ্জ অফ পজিশন ওভার টাইম, সময়ের সাথে যখন একটা বস্তুর পজিশন চেঞ্জ হচ্ছে তার সারাউন্ডিংয়ের সাপেক্ষে, তখন সেটাকে মোশন বলা হয়। এখন এইটাই হচ্ছে মেইন সংজ্ঞা। এই জিনিসটাকে আপনারা যদি মেইন থিওরিটা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারা ইংলিশ খুব ইজিলি ট্রান্সলেট করে লিখে দিতে পারবেন। আর অনেক টিচার থাকে, ফ্যাকাল্টি থাকে যারা স্লাইডের কথাটাকে প্রেফার করে। তো এটা আমি বলবো যে একবার শিওর হয়ে নিতে, যে নিজের মতো করে লিখলে, নিজের মতো অ্যাকুরেটটা লিখলে টিচার অ্যাকসেপ্ট করবে নাকি স্লাইডেরটাই লিখতে হবে ওয়ার্ড টু ওয়ার্ড। ওকে। সো মোশনকে এখন তিন ভাগে ভাগ করা যায়। তিন টাইপের মোশন আছে, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, একটা হচ্ছে রোটেশনাল অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, একটা হচ্ছে অসিলেটরি। ওকে, রোটেশনালটা কি? মনে করেন আপনার সামনে একটা দরজা আছে, সেই দরজাটা একটা অক্ষের সাপেক্ষে মুভ করতেছে। অক্ষটা কি? মনে করেন এই দরজাটা এখান থেকে এই সাইডে আসলে দরজাটা ওপেন হইতেছে, আবার এখান থেকে এই সাইডে আসলে দরজাটা ক্লোজ হইতেছে। তো এই যে দরজাটা একটা অক্ষের সাপেক্ষে, এখানে একটা অক্ষে থাকে মনে করেন, সেই অক্ষটার সাপেক্ষে কিন্তু সে মুভ করতেছে। এটা হচ্ছে একটা রোটেশনাল মোশনের উদাহরণ। যখন কোনো একটা বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে মুভ করে তখন সেই মোশনটাকে রোটেশনাল মোশন বলা হয়। এখন জিনিসটা আপনি এভাবে ভাবতে পারেন যে আপনার সামনে একটা পোল টাইপের আছে। সেই পোলকে সাপেক্ষে করে হয়তো কোনো বল টাইপ বা গোলাকার পশু বা স্ফিয়ার অক্ষটাকে ঘুরতেছে। তো এই যে এই স্ফিয়ার বস্তুটা
স্ফিয়ার বস্তুটা একটা পোলকে কেন্দ্র করে ঘুরতেছে, সেই ক্ষেত্রে এই স্ফিয়ারের মোশনটাও রোটেশনাল। সো এই জন্য আমি একটা কিওয়ার্ড দিয়ে রেখেছি অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, অর্থাৎ একটা অ্যাক্সিসের সারাউন্ডেড একটা অ্যাক্সিসকে সাপেক্ষে করে কেন্দ্র করে যখন একটা মোশন ক্রিয়েট হয় সেটাই হচ্ছে রোটেশনাল মোশন। তাহলে অসিলেটরি মোশন কোনটা? অসিলেটরি মোশন হচ্ছে, মনে করেন একটা দোলক, এই দোলকটাকে আপনি এখান থেকে এখানে এই পজিশনে আনলেন, তো সেক্ষেত্রে কী হবে? দোলকের মধ্যে বিভব শক্তি জমা হবে এবং এই দোলকটা এখান থেকে একটা যখন আপনি এই পজিশনে এনে ছেড়ে দিবেন, বিভব শক্তি জমা হবে অ্যান্ড এই দোলকটা এই সাইডে আসতে থাকবে, এই বরাবর তার একটা মোশন হবে অ্যাট এ পয়েন্ট এইখানে আসার পরে সে আবার ফেরত আসতে থাকবে। সো এই জিনিসটা কিছুক্ষণ চলতে থাকবে, এরকম কনস্ট্যান্টলি সে সামনে পিছে আসতে থাকবে এই দোলকটা। তো সেই ক্ষেত্রে পেন্ডুলামটা বারবার সামনে পিছে আসতে থাকবে। সেই ক্ষেত্রে যখন এরকম একটা মোশনে কোনো একটা অবজেক্ট ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে, একটা পেন্ডুলাম উদাহরণ নিতে পারেন, ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে, সেই মোশনটাকে অসিলেটরি মোশন বলা হয়। তাহলে এখন ট্রান্সলেশন মোশন কি? ওয়েল, ট্রান্সলেশন মোশন ৩ টাইপের। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার বা যেটা স্ট্রেইট লাইনে যায়, খুবই সিম্পল। ফর এক্সাম্পল এখানে একটা এ পয়েন্টে একটা বস্তু আছে, সেটা একটা স্ট্রেইট লাইনে বি পয়েন্টে আসলো, সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা রেক্টিলিনিয়ার মোশনের উদাহরণ। এখন তাহলে কার্ভিলিনিয়ার কোনটা? কার্ভিলিনিয়ার হচ্ছে, মনে করেন আপনার এক ফ্রেন্ড এখানে দাঁড়ানো, সে একটা বল ছুঁড়ে মারলো, সে বলটা একটা কার্ভকে, সে বলটাকে যখন নিক্ষেপ করা হয় সে কিন্তু কার্ভকে এই পজিশনে আসবে, এই যে একটা কার্ভ গেল, সেক্ষেত্রে সেই বস্তুর সেই বলটার মোশন হচ্ছে কার্ভিলিনিয়ার। আপনি যে কোনো কার্ভ টাইপের যে কোনো বস্তুকে যখন নিক্ষেপ করা হয় সাধারণত সেই বস্তুটার মোশনটা কার্ভিলিনিয়ারই হয় এবং এই জিনিসটা আমরা ডিটেলস আরও অনেক কিছু পড়বো সামনে। তা আরেক টাইপের মোশন হচ্ছে সার্কুলার। সার্কুলার মোশনটা হচ্ছে, মনে করেন একটা বস্তু পুরো একটা বৃত্তের মতো, একটা বৃত্তে যেরকম একটা কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ সেম থাকে, আর যখন একটা বস্তু এই বৃত্তের মধ্যে দিয়ে ঘুরতে থাকে সেই ক্ষেত্রে সেই বস্তুটাকে সার্কুলার বলা হয়। কারণ কার্ভিলিনিয়ার এবং সার্কুলার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সার্কুলার মোশনে এর ক্ষেত্রে তার এই কেন্দ্র থেকে ডিসটেন্স সবসময় আর হবে এবং আরটা কনস্ট্যান্ট, কিন্তু কার্ভিলিনিয়ার কিন্তু সেটা না। কার্ভিলিনিয়ারে বস্তুটা একটা কার্ভ থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু এর একটা ডিফারেন্স আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এবার হচ্ছে রেফারেন্স ফ্রেম, এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। রেফারেন্স ফ্রেম কি? মনে করেন আপনার কাছে একটা বস্তু আছে, যে বস্তুটার বেগ বা সরণ কোনো কিছুটা নির্ণয় করবেন, বস্তুটা এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো। এখন এই বস্তুটা যে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, এই পয়েন্টের আহ, এই পয়েন্টটা কোথায় আছে বা বি পয়েন্টটা কোথায় আছে, এটা কত দূরে আছে কোনো আমার সাপেক্ষে, কোনো একটা জিনিসের সাপেক্ষে, সেটা তো আমরা জানি না। তো আপনি কি করলেন? একটা অক্ষ আঁকলেন, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে জিরো বিন্দু। এখন আপনি জিরোর সাপেক্ষে দেখলেন এই ডিস্টেন্স এতটুকু, বি এর পজিশন এখানে, জিরোর সাপেক্ষে এর পজিশন এখানে, এই পজিশন থেকে বস্তুটা বি, এই পজিশন থেকে বি পজিশনে আসছে। তো এই যে ও বিন্দুটার সাপেক্ষে আমরা একটা বস্তুর একটা বস্তুর পজিশনে চেঞ্জ করা অবজার্ভ করলাম, সেটাই হচ্ছে, সেই ক্ষেত্রে ও বিন্দুটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম। তো রেফারেন্স ফ্রেম কি? রেফারেন্স ফ্রেম হচ্ছে, সংজ্ঞার জন্য আমি বলতেছি এটা, রেফারেন্স ফ্রেম হচ্ছে যখন অবজারভেশন বা ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশনের জন্য বা কোনো একটা ফিজিক্যাল ল তৈরি করার জন্য আমরা ইউজ করি, এবং এই এই আহ, উদ্দেশ্যে আমার একজন অবজার্ভার থাকে। অবজার্ভার, মনে করেন সে জিনিসটাকে টোটালি অবজার্ভ করতেছে এই জিনিসটাকে ক্যালকুলেশনের জন্য, এবং একটা ক্লক থাকে ইউজুয়ালি যে এই বিন্দু থেকে বি বিন্দুতে আসতেছে, সো তার কোন সময়ে এই কাজটা করতেছে, যে বারবার এই T1 সময়ে এই পজিশনে ছিল, T2 পজিশনে একটা পজিশনে ছিল, এই টাইপের। তো একটা ক্লক থাকে এবং একটা অবজার্ভার থাকে এবং একটা কোঅর্ডিনেশন সিস্টেম। ফর এক্সাম্পল আমি এখানে এক্স এবং ওয়াই যেমন একটা কোঅর্ডিনেশন সিস্টেম তৈরি করছি, সেরকম একটা কোঅর্ডিনেশন সিস্টেম থাকে সেই ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক থাকে। তো সেই ক্ষেত্রে সেটাকে একটা রেফারেন্স ফ্রেম বলা যেতে পারে। সো রেফারেন্স ফ্রেম কি? রেফারেন্স ফ্রেম ইজ আ framework that is used for the observation and mathematical description of physical phenomena and the formulation of physical laws, usually consisting of an observer or a coordination system, এরকম যেমন এক্স ওয়াই অক্ষ, and the clock or multiple clocks। তো ক্লক থাকতে পারে, নাও থাকতে পারে, assigning times at a position with respect to the coordination system। এটাই হচ্ছে মেইন সংজ্ঞা। এখন এই সংজ্ঞাটা অনেকের কাছেই কমপ্লিকেটেড লাগবে, তো আপনারা যদি সহজভাবে লিখতে চান লিখতে পারেন, কিন্তু আমি যেটা বললাম যে আপনারা যদি অ্যাকুরেটলি লেখেন স্লাইডের সাথে, সেক্ষেত্রে টিচারদের কিন্তু ওই জিনিসটা কাটার কোনো অপশন থাকে না। সো এবার আসছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি? মনে করেন একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি। এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার সবচেয়ে শর্টেস্ট ওয়ে কী হবে? একটা স্ট্রেট লাইনে যাওয়া। ওকে, সো একটা বস্তুর ইনিশিয়াল পজিশন ছিল এ এবং ফাইনাল পজিশন হলো বি। তো এই এ থেকে বিতে যাওয়ার জন্য তার যে শর্টেস্ট স্ট্রেইট লাইন ডিস্টেন্স থাকে,
সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো একটা জিনিস মাথায় রাখবেন যে শর্টেস্ট স্ট্রেট লাইন, যখন একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাই তখন সেটা শর্টেস্ট ডিস্টেন্স হইতেছে তার স্ট্রেট লাইন। এখন এটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয়। সো ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য শর্টেস্ট স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল পজিশন অ্যান্ড দ্য ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট অর বডি, যেটা দেন অফ অ্যান অবজেক্ট অর এ বডি। এটাকে এক্সপ্রেস করা হয় এস দ্বারা, আপনি ডি দ্বারা করতে পারেন। এটার একক হচ্ছে মিটার এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এখন মনে করেন বস্তুটা একটা স্ট্রেট লাইনে গেল না, সেই স্ট্রেট লাইনে না যেয়ে সে করলো কি, সে এরকম একটা উইয়ার্ড ওয়েতে গেল। এক্ষেত্রে কিন্তু সে এ থেকে বিতে আসছে, তার ইনিশিয়াল পজিশন ছিল এ, ফাইনাল পজিশন হলো বি, কিন্তু সে একটা স্ট্রেট লাইনে না যে সে যে এরকম ডিফারেন্ট একটা ওয়েতে গেল, সেক্ষেত্রে তার যে দূরত্ব অতিক্রম হয় সেটাকেই বলা হয় ডিস্টেন্স। এখন তাহলে ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স হচ্ছে দ্য টোটাল লেন্থ অফ দ্য প্যাথ অ্যাকচুয়ালি ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট রিগার্ডলেস অফ দ্য ডিরেকশন। সো এটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। সো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মেইন পার্থক্যটা কি? ডিসপ্লেসমেন্ট হইতেছে শর্টেস্ট স্ট্রেট লাইন এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে যতটুকু পথ ট্রাভেল করা হয়েছে। সো বস্তুটা এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসে এই ওয়েতে, কিন্তু সে তার দূরত্ব কতটুকু এ থেকে বি এর এই ডিস্টেন্সটা, এই শর্টেস্ট স্ট্রেট লাইনটা। সো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে এরকম একটা বড় পার্থক্য আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো স্পিড হচ্ছে একটা বস্তুর ডিস্টেন্স যখন সময়ের সাথে যেই হারে চেঞ্জ হয় সেটাকেই স্পিড বলা হয়। সো স্পিড ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ টাইম। সো স্পিডকে আমাদের ইয়াতে দেওয়া আপাতত কোনো প্রকাশ করা হয় অনেক সময় এজ দ্বারা, কিন্তু আমাদের ইয়েতে আপনি এটা থেকে বেশি একটা ম্যাথ আসবে না, সো আপনি ডিরেক্টলি স্পিডও বলতে পারেন এভাবে। সো স্পিড কি বলছে? চেঞ্জ অফ ডিস্টেন্স, ডিস্টেন্সকে যদি ডিএস দ্বারা প্রকাশ করি সেই ক্ষেত্রে ডিএস বলতে খুবই ছোট একটা ডিস্টেন্স বোঝানো হচ্ছে, এই জন্য ডি। আর ডিটি হচ্ছে টাইম। সো সময়ের সাপেক্ষে বা সময়ের হারে যখন একটা বস্তুর ডিস্টেন্স চেঞ্জ হয় সেটাই হচ্ছে স্পিড। ওকে, সো এবার হচ্ছে এবারে ইনস্ট্যান্ট স্পিড বা ইনস্ট্যান্টানেয়াস স্পিড। ইনস্ট্যান্টানেয়াস স্পিড হচ্ছে যখন একটা স্পিডকে খুবই আহ, কম সময়ের ইন্টারভেলে, খুবই কম সময়ের জন্য ক্যালকুলেট করা হয়, সেই ক্ষেত্রে সেটা একটা স্পিড বলা, সেটাকে একটা ইনস্ট্যান্টানেয়াস স্পিড বলা হয়, লাইক একটা ইনস্ট্যান্টের জন্য। আচ্ছা, এটা স্পেলিংটা এখানে ভুল আছে, এটা স্পেলিংটা হবে INSTAN TAN ও ইউএস, এরকম হবে স্পেলিংটা। তো ইনস্ট্যান্টানেয়াস স্পিড হচ্ছে যে যখন একটা স্পিডকে আমরা ডিটারমাইন করি বা নির্ণয় করি খুবই খুবই কম সময়ের জন্য, সময়টা এতটাই কম যেটা একটা ইনস্ট্যান্টের মতো হতে পারে, কিংবা একটা তাৎক্ষণিক ঘটনার মতন হতে পারে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ইনস্ট্যান্টানেয়াস স্পিড। এখন ইনস্ট্যান্টানেয়াস স্পিডের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম: এস ইকুয়াল টু লিমিট টেল টি। বাই দ্য ওয়ে এগুলো বেশি একটা আসে না, বাট যেহেতু স্লাইডে আছে সেজন্য আমি যাতে বলতেছি এগুলো বেশি একটা আসার কথা না, আপনার বেসিকটা ক্লিয়ার রাখার জন্য রাখতে পারেন। এই ক্ষেত্রে এটা বেশি একটা আসবে না, স্পিডের সংজ্ঞাটা আসতে পারে, এটা আসতে পারে। আর ডিসপ্লেসমেন্ট এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সংজ্ঞা সহ ডিস্টেন্সের সংজ্ঞাটাও মাথায় রেখেন। আর রেফারেন্স ফ্রেমটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ইনস্ট্যান্টানেয়াস স্পিড, বাই দ্য ওয়ে এগুলো যে একদম আসবে না এরকম না, জাস্ট আসার চান্স কম এরকম। ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। সো এই জিনিসটাকে এভাবে লেখা হয় ডিএস বিডিটি। তো সময়টা খুবই খুবই কম, এটা সময়টা বেসিকলি জিরোর কাছাকাছি, ডেল টি টেন্স টু জিরো এই জন্য দেওয়া। সো যখন এরকম খুবই ক্ষুদ্র সময়ের জন্য কোনো একটা বস্তুর স্পিডটাকে আমরা বের করি বা নির্ণয় করি, সেটাই হচ্ছে ইনস্ট্যান্টানেয়াস স্পিড। আর একটা হচ্ছে ভেলোসিটি। এখন ভেলোসিটিটা কি? ভেলোসিটি আমরা সবাই জানি, এটা ইম্পর্টেন্ট টপিক বাই দ্য ওয়ে। ভেলোসিটি বেসিকলি স্পিডের সংজ্ঞাটাই, জাস্ট আমি স্পিডের সংজ্ঞাটা, ওখানে ছিল ডিস্টেন্স, এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ উইচ ডিসপ্লেসমেন্ট চেঞ্জেস, বা আপনি এভাবে দিতে পারেন যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম বা ওভার টাইম। সো সময়ের সাপেক্ষে যখন একটা বস্তুর সরণের পরিবর্তন হয় সেটাকেই ভেলোসিটি বা বেগ বলা হয়। ভেলোসিটিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা একক হচ্ছে MS ইনভার্স 1। এগুলো আমরা সবাই জানি আই গেস। ভি ইকুয়াল টু, যেহেতু সময়ের সাপেক্ষে হচ্ছে, সো সময় নিচে থাকবে, আর সময়ের সাপেক্ষে কি পরিবর্তন হচ্ছে? ডিসপ্লেসমেন্টের প্রকাশ কি? এস। সো সময়ের সাপেক্ষে যখন একটা বস্তুর আহ, সময়ের সাপেক্ষে যখন একটা বস্তুর সরণ হয় সেটাই হচ্ছে ভেলোসিটি। এবার হচ্ছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে যে
টোটাল যে ডিসপ্লেসমেন্টটা থাকে কোনো একটা বস্তুর, সেই ডিসপ্লেসমেন্টটাকে তার টোটাল সময় দ্বারা ডিভাইড করা। সো মনে করেন ভি এ ভি জি সমান যদি ইয়া হয়, তার টোটাল ডিসপ্লেসমেন্ট মনে করেন এক্স টুতে ছিল, এক্স টু মাইনাস এক্স ওয়ান হলো, সেই ক্ষেত্রে সে এক্স টুতে আসছে যে সময় টি টু, এবং এক্স ওয়ানে আসছে যে সময় সেই টি ওয়ান, সেই ওয়ান, এটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। সো অ্যাভারেজ ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই দ্য টাইম। এবার হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি, আমরা ভেলোসিটি কি শিখছিলাম? ভেলোসিটি ছিল যে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম ইজ কল্ড ভেলোসিটি। অ্যাক্সেলারেশনই সেম জিনিস, জাস্ট পার্থক্য হইতেছে অ্যাক্সেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওখানে কি ছিল? ওখানে ছিল দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, আর এখানে হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে এই দ্বারা প্রকাশ করা হয় এবং এটা একক হচ্ছে এমএস ইনভার্স টু। এককগুলো প্লিজ ভুল করে না, তাহলে আপনাদের ম্যাথে একটা আননেসেসারি কাটা হবে। সো এটা ভুল করে না। সো সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ রাখতে কষ্ট হবে, কিন্তু আপনি যদি একটু ট্রিক ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে না। ভেলোসিটি হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, আর এটা সেম সংজ্ঞা, জাস্ট ডিসপ্লেসমেন্টের বদলে ভেলোসিটি। সো সময়ের সাপেক্ষে যখন একটা বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, সেটাকে ইংলিশে বলা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ওভার টাইম। সো এটাকে এদের প্রকাশ করা হয়, এবং আমরা জানি যে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ওকে, এরপরে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে যে যখন একটা অ্যাক্সেলারেশন অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সেটা মানে চেঞ্জ হয় না, হ্যাঁ, সেটাকে আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলি। আপনারা হয়তো এটাকে বাংলা সমত্বরণ হিসেবে চিনতে পারেন। একটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন, যখন একটা অ্যাক্সেলারেশনের মান বা ত্বরণের মান কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে। সো ফর এক্সাম্পল একবার 2 আছে, একবার 4 আছে, আরেক সেকেন্ডে হয়তো 5 আছে। তো যখন এরকম চেঞ্জ হতে থাকে একটা অ্যাক্সেলারেশনের মান, সেই ক্ষেত্রে সেটাকে আমরা ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন বলি। আপনারা অনেকে এটা তো অসম ত্বরণ হিসেবে চিনে থাকতে পারেন। তো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কি? অ্যাভারেজ অ্যাক্সেলারেশন হচ্ছে সেম জিনিসই। আমরা যখন অ্যাভারেজ ভেলোসিটি পড়ছিলাম, ওইটাও মতনই অ্যাভারেজ অ্যাক্সেলারেশন হচ্ছে ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্সেলারেশন ডিভাইডেড বাই দ্য এন্টায়ার টাইম। ওকে, এবার হচ্ছে ইনস্ট্যান্টানেয়াস অ্যাক্সেলারেশন। আমরা যখন ইয়ার ক্ষেত্রে পড়ছিলাম যে খুবই স্পিডের ক্ষেত্রে পড়ছিলাম, যখন খুবই কম সময়ের জন্য, খুবই কম সময়ের জন্য, এত কম সময় যে টিটা অলমোস্ট জিরোর কাছাকাছি একটা ভ্যালু, সেই ক্ষেত্রে যেই ভ্যালুটা পাবো সেটাকে আমরা ইনস্ট্যান্টানেয়াস বলতেছি। তো যখন এটার ক্ষেত্রে সেম সংজ্ঞাটা, ইনস্ট্যান্টানেয়াস অ্যাক্সেলারেশন ইজ মেজার্ড ওভার এ ভেরি শর্ট টাইম ইন্টারভেল, অ্যান্ড হিয়ার শর্ট রিফার্স টু ইনডিফিনিটলি স্মল অর অ্যান ইনস্ট্যান্ট, এভাবে আপনারা লিখতে পারেন। ওকে, সো এখন আমরা আমাদের প্রথম ডেরিভেশন দেখব, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তো যখন এরকম ডেরিভেশন থাকবে, আপনি দেখবেন যে বাম সাইডে কি আছে ভি, এবং ডান সাইডে কি কি আছে ভি নট। ভি নট হচ্ছে কনস্ট্যান্ট, এ আছে যেটা হচ্ছে ডিপেন্ডেবল একটা ভ্যারিয়েবল, আর টি আছে, টি কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট বলা যায়। এখন আমরা যে সূত্রটি ইউজ করবো ফার্স্টে, এ ইকুয়াল টু, আমরা অ্যাক্সেলারেশন এখানে দেখছি, অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। কীভাবে ডিভি বাই ডিটি? কারণ আমরা জানি ত্বরণ হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। সো এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এখন আমরা এই সূত্রটা এখানে ইউজ করলাম। আপনি দেখবেন যখনই আমরা এরকম প্রমাণ করতে হয়, বাম সাইডে যে পদটা থাকে, সেই বাম সাইডে যে ফ্যাক্টরটা থাকে, সেই ফ্যাক্টরটাকে আমার আনতে হবে। এবং এখানে আমার এই প্রমাণের মধ্যে, প্রমাণটা করার জন্য সবার হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে ত্বরণটাকে আনা। ত্বরণের সূত্র ইউজ করলে আমি ভি এর মান পেয়ে যেতেছি, টিও পেয়ে যেতেছি। সো আমাকে জাস্ট ভি নট আনতে হবে, এবং ভি নট একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট আনাটা বেশি একটা প্রবলেমও না। সো এই জন্য আমাকে এর সূত্রটা আনতে হবে। তো এই সূত্রটা যখন আমি আনলাম, আমার এই সাইডে ডিভি আছে। সো ডিভি কি হলো? ডিভি ইকুয়াল টু এ ডিটি। আর গুণন করছি কারণ এখানে বাম সাইডে ভি, সো আমি এখানে বাম সাইডে নিয়ে আসছি। এখন আমার কাজ হচ্ছে, এখানে কিন্তু শুধু অলরেডি অনেক কিছু মিলে গেছে। দেখেন এখানে ডিভি আছে, এখানে অলরেডি এটি, এখানেও এটি। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে এই ডি এর মানটা, ডিটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা বেগ বুঝিতেছে। তো আমি এই জিনিসটাকে, টোটাল বেগটা কীভাবে বের করতে পারি? ওয়েল, বেস্ট ওয়ে হচ্ছে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন অফ ডিভি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এখন আমি যখন ইন্টিগ্রেশন করবো, আমরা ইন্টিগ্রেশন সূত্র কি শিখছিলাম? ইন্টিগ্রেশন অফ, মনে করেন ডিএক্স আছে, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে মানটা আসে এক্স প্লাস সি, তাই না? আমরা অ্যাজিউম করি যে এখানে ফাঁকা আছে, এরকম না, এখানে আছে এক্স নট জিরো। তো জিরো হলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করি। এটা ইন্টিগ্রেশনে হয়তো আপনারা পড়ে আসেন বা সামনে হয়তো পড়বেন, এই জিনিসটা নিয়ে আমি ডিটেলসে না বলি। সো ইন্টিগ্রেশন অফ ডিভি তো কী হবে? সেমভাবে আপনার এখানে জাস্ট নর্মাল ভি আসবে, ইকুয়াল টু এটি এর ক্ষেত্রে এ হচ্ছে কনস্ট্যান্ট, সো এ সামনে আসবে। আর ডিটি এর ক্ষেত্রে কী হবে? এ, আচ্ছা আমি একটা লাইন লিখি, ইন্টিগ্রেশন অফ ডিটি।
ইন্টিগ্রেশন অফ ডিটি ভি প্লাস বাই দ্য ওয়ে এখানে আমরা প্লাস সিটা ইউজ করিনি, কারণ এখানে কিন্তু আরও একটা ইন্টিগ্রেশন আছে। যতক্ষণ না পর্যন্ত ইকুয়েশনের মধ্যে সকল ইন্টিগ্রেশন সাইন সরে যায় ততক্ষণ পর্যন্ত আমরা কনস্ট্যান্টটাকে আনি না। সো এ প্লাস টি, এখানে এটি, কারণ এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিটি ওই সেমভাবেই প্লাস কে, এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখেন আমার একটা কনস্ট্যান্টের মান দরকার, আর ভি নট কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? সো আমি সিম্পলি জাস্ট লিখতে পারি ভি ইকুয়াল টু ভি নট, কারণ ভি নট একটা কনস্ট্যান্ট এবং এখানে আমার একটা কনস্ট্যান্টের মান বসাতে হবে প্লাস এ টি। সো এটাই হচ্ছে আমার প্রমাণ। এই প্রমাণটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, অ্যান্ড ইউজুয়ালি ডেরিভেশনগুলো এত সহজ হবে না, আর এটা যদি আসে 2 মার্কেরই আসবে। তো আশা করি আপনারা বুঝছেন। ওকে, এবার হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেশন, এস ইকুয়ালস টু ইউটি, বা সরি এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সো আমরা ফার্স্টে কি দেখছিলাম, ফার্স্টে আমাদের এর আগের প্রমাণে কি দেখছিলাম যে ভি ছিল। তো ভি কে আনার জন্য আমরা কি করছিলাম, এ সূত্র দিছি, এই সূত্রের মধ্যে যেহেতু ভি ছিল সো আমাদের প্রবলেম হয় নাই। কিন্তু এখন দেখেন আমার এস আছে, কারণ এস কে আনার জন্য আমি কোন সূত্র ইউজ করতে পারি, সিম্পলি ভি। এর আগেরবার যেমন আমি এই সূত্র ইউজ করে আমি ডিভি আনছি, এবার আমি ভি এর সূত্র ইউজ করে, ভি এর যে সূত্রটা আছে সেটা ইউজ করে আমি এর মানটা আনতে পারি, এস এর মানটা। সো দেখেন ভি ভি এর মানটা আমি কি বলছিলাম, ভি হচ্ছে সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। সো ডিসপ্লেসমেন্ট কি, ডি ডিএস ডিভাইডেড বাই ডিটি। আমার বাম পাশে কি আছে, এস। সো আমি এখানে ডিএসটাকে বাম পাশে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে এটা কি হবে, এটা এর সাথে গুণ হয়ে যাবে। সো ভি ডিটি। সো আমাকে এই ডিটাকে রিমুভ করার জন্য আবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। সো ইন্টিগ্রেশন অফ ডিএস এর মান তো এস আসবে, আই গেস এটা সবাই বুঝছেন তখনই। সো ভি এর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, ভি হচ্ছে একটা ডিপেন্ডেবল ভ্যারিয়েবল। সো আমি এই জিনিসটাকে ডিরেক্টলি ইন্ডিকেট করতে পারতেছি না। সো সেটা আমি কি করতে পারি, ডাইরেক্ট ভি এর সূত্র বসাতে পারি। ভি এর সূত্র কি শিখছি আমরা, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এখন দেখেন ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, আমি এখানে লিখলাম ভি নট প্লাস এটি ইন্টিগ্রেশন অফ ডিটি। এখন দেখেন এই ভি নট ইন্টু ডিটি যদি আমি করি, আমি কিন্তু ভি নট ডিটি পেতেছি, এখানে কিন্তু অলরেডি ভি নট ডিটি আছে, এবং আমি যখন এটি ইন্টু ডিটি করি আমার এক্ষেত্রে এটি এর কিছু একটা অংশ আমি পেয়ে যেতেছি, এবং এস তো আমি অলরেডি পেয়ে গেছি। তো আমার বেস্ট লজিক্যাল কাজ কি হবে, ভি নট এবং এটিকে আলাদা করে দাও ইন্টিগ্রেশনে। সো সেক্ষেত্রে সিনারিওটা কীরকম হয়, ইন্টিগ্রেশন অফ ভি নট ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ এটি ইন্টু ডিটি। সো এটা হইতেছে আমার সিনারিও আসবে, এবং ভি নটের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যেহেতু ভি নট একটা কনস্ট্যান্ট সো আমি ভি নটটাকে সামনে আনবো এবং ইন্টিগ্রেশন অফ ডিটি থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিটি। আবার দেখেন আমার কিন্তু এর মানটাও একটা কনস্ট্যান্ট, যেহেতু এই সূত্রটা শুধুমাত্র সমতরণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই ক্ষেত্রে এ নট একটা কনস্ট্যান্ট এবং এও সামনে আসবে, এবং এর সামনে আসার সাথে আমার টি, টি তো আমার আনতে পারবো না, কারণ আমি টি এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতেছি। সো এ ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি। ওকে, স্পেসের প্রবলেম হয়ে গেল। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিটি, আমার লাস্ট লাইন কি আসছে, ভি নট ডিটি। এখন ভি নটকে যখন আমি ভি নট তো নর্মালি থাকবে, এবং ইন্টিগ্রেশন অফ ডিটি করবো, সো আমার জাস্ট আসবে এস ইকুয়াল টু ভি নট ইন্টু টি, যেহেতু এখানে কিছু নাই, কোনো টি এর কোনো সম্পর্ক নাই, আর প্লাস এ, এখানে দেখেন এ ইন্টিগ্রেশন অফ টি ডিটি। সো ইন্টিগ্রেশন আমি যখন টি কে ইন্ডিকেট করবো তখন কি হবে, আমার নর্মাল কি ছিল, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি দিয়েছিলাম ইন্টিগ্রেশনের জন্য, সেটাই আমি অ্যাপ্লিকেট করবো। আর সেই ক্ষেত্রে আমার আসবে ইন্টিগ্রেশন ইনটু হাফ অফ এইট স্কোয়ার, আপনার ফার্স্টে এ রাখলেন অ্যান্ড দেন টি স্কোয়ার ডিভাইডেড বাই টু। কীভাবে আসছে আমি একবার বলি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো আপনার এখানে কি আছে, যেহেতু শুধু একটা টি আছে, টি এর পাওয়ার কি ওয়ান, টি এর পাওয়ার হচ্ছে ওয়ান। সো আমি যখন ওয়ানটাকে আনি, ওয়ান প্লাস ওয়ান, এখানে এন এর মান হচ্ছে ওয়ান, সো ওয়ান প্লাস ওয়ান টু আসবে, সো টি স্কোয়ার, এখানে ওয়ান প্লাস ওয়ান টু, সো এখানে স্কোয়ার হলো। সো এটাই হচ্ছে আমার মেইন সূত্র, আমার কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস, এখানে হাফটাকে আমি সামনে নিয়ে আসবো, হাফ এ টি স্কোয়ার। তো এটি হইতেছে আমার সেকেন্ড প্রমাণ। এই প্রমাণটা একটু লেন্দি মনে হবে, বা জিনিসটা খুবই সিম্পল। আমি একটা রিভিউ দিই যে আমার টার্গেট হচ্ছে এক্সটাকে সামনে আনা। এখন আমি যদি ভি এর সূত্র ইউজ করি, ভি এর সূত্র ইউজ করলে আমি এস এর মানও পেয়ে যাবো এবং টি এর মানও পেয়ে যাবো, অ্যান্ড আমি সেখান থেকে ভি সমান ডিএস
বাই ডিটি আনছি, অ্যান্ড দেন ডিএস এর মানটা যখন আমি বসবো ডিএস সমান ভি ডিটি। আর ডিএস এর মান যখন পেয়ে গেছি, আমি যখন এটাকে ইন্ডিকেট করতেছি আমি ডিরেক্ট এই এস এর মানটা পেয়ে যাবো। সো আমি এখানে ইন্ডিকেট করি, ইন্ডিকেট করার পর এস, তারপর ভি যেহেতু একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমাকে এটাকে আবার ভাঙতে হবে। ভি এর মানটা আমি কি জানি, ভি নট প্লাস এটি, ভি নট প্লাস এটি। এবং আমি যখন এটাকে আবার আলাদা করবো, কেন আলাদা করতেছি, কারণ এখানে কিন্তু দুইটা আলাদা পার্ট আছে, তো আমাকেও দুইটা আলাদা পার্ট করতে হবে। সেক্ষেত্রে ভি নট ডিটি এবং হাফ সরি প্লাস এইটি ইন্টিগ্রেশন অফ ডিটি। সো আমি ভি নটটাকে খুব ইজিলি ভি নট আনতে পারতেছি, কিন্তু এখানে একটা সমস্যা হইতেছে যে এখানে এক্স্যাক্টলি জিনিসটা এরকম লাগতেছে না এই পার্টের ক্ষেত্রে। সো আমি এইটাকে সামনে আনলাম এবং টিটাকে যখন আমি ইন্টিগ্রেট করতেছি তখন কিন্তু এটা অটোমেটিকলি মেনে যেতেছে। তো আমার জাস্ট দুইটা খেয়াল জিনিস রাখতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে অ্যান্ড সময় মতো আমাকে ইন্টিগ্রেট করতে হবে। আমি যদি এই দুইটা রাখতে পারি এবং ভি এর মানটা বসাতে পারি, যদি এই তিনটা খেয়াল রাখে, দেন আপনারা প্রমাণটা খুবই ফাস্ট হয়ে যাবে এবং আপনারা খুব ইজিলি পারবেন। এবার হচ্ছে আমাদের থার্ড প্রমাণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। তো এই জিনিসটা বলার আগে আমি জাস্ট করি, ভি স্কোয়ার প্লাস ভি নট স্কোয়ার এই জিনিসটা প্রমাণের ক্ষেত্রে লেখে না। মনে করেন আপনার কাছে আছে ভি স্কোয়ার, এই জিনিসটাকে আমি যখন ভি নট স্কোয়ার সামনে আনবো কি হবে, ভি নট স্কোয়ার প্লাস মাইনাস ইকুয়াল টু 2as। কারণ আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, ভি প্লাস ভি নট ভি মাইনাস ভি নট। তার মানে কি, আমি যদি ভি প্লাস ভি নট এবং ভি মাইনাস ভি নটের মান বের করতে পারি, তাইলে কিন্তু আমার এই প্রমাণটা হয়ে যাবে, তাই না? তো সেটাই আমরা এখন করবো। আমরা ফার্স্টে ভি প্লাস ভি নট এবং পরে ভি মাইনাস ভি নটের মান বের করবো, অ্যান্ড দেন আমরা জাস্ট দুইটাকে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমরা সূত্র কি জানি, একটা সূত্র আপনাদের মনে আছে এখানে এইচএসসিতে আমরা শিখছিলাম, সেটা হচ্ছে এ এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এখানে কিন্তু আমার ভি প্লাস ভি নটের মানটা এখানেই আছে। সো এক্ষেত্রে আমি কি করতে পারি, এস ইকুয়াল টু ভি প্লাস ভি নটটাকে আমি বাম সাইডে আনলাম, অ্যান্ড এসটাকে যদি আমি এই সাইডে আনি কি হয় দেখেন, 2s, আমি টিটাকে যখন এই পাশে আনবো তখন এটা ভাগ হবে, 2s ডিভাইডেড বাই টি ইকুয়াল টু ভি প্লাস ভি নট। এই জিনিসটাকে আমি 1 নং ধরলাম, এই জিনিসটাকে আমি 1 নং ধরলাম। তো আমার 1 নং আসলো ভি 2s ডিভাইডেড বাই টি। এখন আমার টার্গেট হচ্ছে ভি মাইনাস ভি নটের মান বের করা। সেটা আমি কীভাবে করতে পারি, আমরা এইখানে যে শিখছিলাম ভি প্লাস ভি নট প্লাস এটি, এখানে আমি ভি মাইনাস ভি নটটাকে যখন এখানে আনবো তখন কী হবে, ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এটি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি সেটা পেয়ে গেছি। সো ভি ইকুয়াল টু ভি নট, উই নো ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, দ্যাট মিনস ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এটি। আচ্ছা, আমি নটটাকে না ডট দিতেছি, এই জিনিসটা একটু গোল করে লিখবেন আপনারা, এটা একটু মাথায় রাখেন, এটা ডিরেক্টলি ডট না দেওয়াই ভালো। নট ইজিলি একটু গোল হয়, ডট হয়, নট অ্যাকচুয়ালি কোনো ডটের মতন এরকম দশমিকের মতন হয় না, এটা একটা গোল আকারেই হয়। সো এটাকে আমি 2 নং ধরলাম। সো আমার 1 নং সমীকরণ হচ্ছে ভি প্লাস 2s বাই টি, আর 1 নং সমীকরণ হচ্ছে এটি। এখন আমি যদি দুইটা সমীকরণকে গুণ করি 1 ইন্টু 2, আমি কিন্তু বাম সাইডটা পেয়ে যাবো। কীভাবে সেটা আমি অলরেডি দেখেছিলাম, ভি প্লাস ভি নট, ভি প্লাস ভি নট, ভি মাইনাস সরি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু, আমার ভি প্লাসের মান কি ছিল, ভি প্লাসের মান ছিল 2s ডিভাইডেড বাই টি, 2s ডিভাইডেড বাই টি ইন্টু ভি মাইনাসের মানটা কি ছিল আমার, ভি মাইনাসের মানটা ছিল এটি। সো 2s ডিভাইডেড বাই টি, টি এখানে কাটা যায়, সো টি টি কাটা যায়, কি আসলো আমার 2as। এখন বাম সাইডে আমার কি আসবে, এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র দিতে পারি, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার equal to 2as. So v square equal to v নট স্কোয়ার, ভি নট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে এসেছি, ভি নট স্কোয়ার প্লাস এখানে প্লাসই থাকবে 2as। এটাই হচ্ছে আমার থার্ড প্রমাণ। সো নিউটনের মোশন লয়ের জন্য টোটাল 3টে প্রমাণ আছে। ফার্স্টে হচ্ছে এটা, এটা আমরা দেখলাম সবচেয়ে ইজি। সেকেন্ড প্রমাণটা একটু বড় মনে হতে পারে, সরি ফার্স্ট প্রমাণটা ছিল এটা, যেটা সবচেয়ে ইজি ছিল। আর সেকেন্ড প্রমাণটা একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু আপনি যদি বুঝতে পারেন কখন সূত্র ইউজ করতে হবে এবং কখন ভি এর মানটা বসাতে হবে, তাহলে কিন্তু এটা খুবই ইজি। আর এটা একটু ডিফারেন্ট, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে ভি স্কোয়ার এবং ভি নট স্কোয়ার যেহেতু আছে, সো আমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র বসাতে হবে। আপনি যদি এতটুকু বুঝতে পারেন তাহলে কিন্তু এই 3টা প্রমাণ খুবই ইজি এবং এগুলো আসলে 2 মার্কের কোশ্চেন আসতে পারে। সো এবার আমরা আমাদের আরেকটা ফ্যাক্টর শিখবো, ফোর্স। ফোর্স কি, ফোর্স হচ্ছে একটা এক্সটার্নাল এজেন্সির মতন, যেটা কোনো একটা বস্তুকে তার পজিশন চেঞ্জ করে বা করার চেষ্টা করে। এখন বস্তুটা মনে করেন স্থির অবস্থায় আছে, সো বস্তুটাকে যখন আমি বল প্রয়োগ করব, সেই বলের কারণে বস্তুটা স্থির থেকে গতিশীল হয় বা একটা চেষ্টা করা হয় গতিশীল করানোর, কিংবা একটা গতিশীল বস্তুকে স্থির বস্তুতে
পরিণত করা হয় কিংবা চেষ্টা করা হয়। এখানে চেষ্টা করা হয় বলটা বারবার বলতেছে, কারণ সবসময় বল প্রয়োগ করে কিন্তু আপনার বস্তুটা চেঞ্জ হয় না। সো কিন্তু সে বল প্রয়োগ করতেছে, সেই জিনিসটা তো করা হবে। সো ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সটার্নাল এজেন্সি। এক্সটার্নাল এজেন্সি বলতে বাহ্যিক একটা ফ্যাক্টর বুঝাইতেছে, দ্যাট ক্যান চেঞ্জ অর টেন্স টু চেঞ্জ। আমি বারবার চেষ্টা করা বলতেছি, সেই জিনিসটাকে এখানে টেন্স টু চেঞ্জ বলা হয়েছে। টেন্স টু চেঞ্জ দ্য রেস্ট, দ্য স্টেট অফ রেস্ট, রেস্ট বলতে স্থির, অর ইউনিফর্ম মোশন বা গতিশীল কোনো একটা বস্তুকে, অফ অ্যান অবজেক্ট ইন এ স্ট্রেট লাইন। সো কোনো একটা বস্তুকে একটা বল হচ্ছে এমন একটা বাহ্যিক ফ্যাক্টর বা এজেন্সি যেটা কোনো একটা বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থাকে চেঞ্জ করে বা করার চেষ্টা করে। তো এটাই হচ্ছে ফোর্স। ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে নিউটন। ঠিক আছে, এগুলো সবাই জানেন। ওকে, সো এবার হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কি? দ্য মোমেন্টাম হচ্ছে, আচ্ছা কিছু বলে রাখি, ফোর্সে এফ, ফোর্স হচ্ছে এটা এক্সপ্রেশন, এন হচ্ছে এটার ইউনিট, আর এফ ইকুয়াল টু এম এ। এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। অর্থাৎ কোনো বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফল হচ্ছে এফ এর সমান। সো এবার হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম কি? দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস মাস টাইমস ভেলোসিটি। তার মানে কি বুঝেছে? আর বাই দ্য ওয়ে, ফিজিক্সের সাথে আপনি প্রোডাক্ট শব্দটা অনেক বেশি দেখতে পারেন। প্রোডাক্ট বেসিক্যালি গুণফল বুঝাইতেছে, যে দুটো বস্তুর গুণফলকে আমরা প্রোডাক্ট বলতেছি। সো দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস মাস, মাস বলতে এম, অ্যান্ড ইটস ভেলোসিটি বলতে ভি বুঝাইতেছে। সো এম এবং ভি এর গুণফলকে, প্রোডাক্ট যেহেতু গুণফল, এম এবং ভি এর গুণফলকে মোমেন্টাম। সো মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে কি বলা আছে? সে গুণফলকে। সো এম পি। সো হ্যাঁ, এটা হচ্ছে ভরবেগ। আমরা আগে পড়ে আসি, পি কে আমরা ইংলিশে মোমেন্টাম বলা হচ্ছে, ভরবেগকে ইংলিশে মোমেন্টাম বলা হচ্ছে। তো এটা ইউনিট হইতেছে, এম এর ইউনিট কি? কেজি। ভি এর ইউনিট কি? এম এস ইনভার্স ওয়ান। সো এটাকে আলাদা করে মুখস্থ করা আমি পার্সোনালি সাপোর্ট করি না। যদি এম এর ফার্স্টে লিখবেন, ইউনিটটা, অ্যান্ড দেন ভি এর ইউনিটটা লিখবেন, অ্যান্ড সেই ক্ষেত্রে যে ইউনিটটা পাবেন নতুন, সেই ইউনিটটাই হবে আপনার মোমেন্টামের ইউনিট। সো এম এর ইউনিট কেজি, ভি এর ইউনিট এম এস ইনভার্স ওয়ান, এবং এই ইউনিটটাই হচ্ছে আমার পি এর ইউনিট। তো মোমেন্টাম দুই টাইপের, একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টামের সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু ভি এম ভি, এবং লিনিয়ার মোমেন্টামে আমরা কনজারভেশন অফ এনার্জি পাই, যেটা পরে আমরা আলোচনা করব। আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা। তো এটা সম্ভবত আপনাদের সূত্রে নাই, বাট সিলেবাসে নাই হয়তো, বাট এই জিনিসটা জেনে রাখতে পারেন আপনারা। এবার হচ্ছে আমাদের নেক্সট টপিক, আচ্ছা এখানে দুইটা মোমেন্টামের কথা বলা আছে। তো এবার হচ্ছে আমাদের নেক্সট টপিক, ইম্পালস। ইম্পালস হচ্ছে যে একটা বস্তুকে মনে করেন আপনি 5 সেকেন্ড ধরে টাইম দিচ্ছেন, বল প্রয়োগ করা হইতেছে। সো 5 সেকেন্ড ধরে তাকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হইতেছে। সো এই বলটা আপনার সমান হতে পারে, আবার ভিন্ন হতে পারে, উই ডোন্ট নো। সো এই যে 5 সেকেন্ড ধরে একটা বস্তুকে বল প্রয়োগ করা হইতেছে, এই দুইটার গুণফলকে, অর্থাৎ টি এবং মনে করেন 5 নিউটন বলই প্রয়োগ করা হইতেছে। সো অ্যাভারেজ বল হচ্ছে 5 নিউটন। সো 5 নিউটন বলটাকে আপনার টি সময় ধরে যে করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, এই দুইটার মানের গুণফলকে ইম্পালস বলা হয়। সো ইম্পালস হচ্ছে দ্য প্রোডাক্ট অফ অ্যাভারেজ ফোর্স, এখানে অ্যাভারেজ ফোর্সটা 5, অ্যান্ড দ্য টাইম ইট ইজ এক্সার্টেড হবে, এটা এক্সটেন্ডেড না এক্সার্টেড। সো যতক্ষণ পর্যন্ত বলটাকে প্রয়োগ করা হইতেছে, তার মান এবং তা ওই বলের অ্যাভারেজের মানটা, আর গুণফলকে ইম্পালস অফ ফোর্স বলা হয়। ইম্পালস অফ ফোর্সকে জে দ্বারা প্রকাশ করা হয়, এবং যেহেতু বলছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানেই হতেছে আপনাকে গুণ করতে হবে। প্রোডাক্ট মানে এখানে গুণ করতে হবে কিসের মধ্যে? অ্যাভারেজ ফোর্স এফ, আর দ্য টাইম বলতে তো এটাই বুঝিতেছে। সো জে ইকুয়ালস টু এফ ডেল টি। ডেল টি কেন? কারণ আপনার হয়তো 5 সেকেন্ডে শুরু করছে, 10 সেকেন্ডে শেষ করছে, সো 5 সেকেন্ড একটা ডিফারেন্স। সো জে ইকুয়ালস টু এফ ইন্টু ডেল টি, এটা হইতেছে আপনার ইম্পালস। এবার আমাদের, সো এখন আমরা ইনার্শিয়া দেখব। ইনার্শিয়া কি? ইনার্শিয়াকে যদি আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে জড়তা। তো জড়তা বলতে কি বোঝায়? মনে করেন একটা বস্তু, যে বস্তু স্থির আছে, সেই বস্তু কিন্তু চিরকাল স্থির থাকতে চাবে যদি না তার উপর কোনো বল প্রয়োগ করা হয়। কিংবা একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চাবে যদি তার, যতক্ষণ না পর্যন্ত তার উপর কোনো বল প্রয়োগ করা হয়। সো এটা যদি আমি সংজ্ঞাটা বলি কি হবে, যে জড়তা হচ্ছে এমন একটা প্রপার্টি যা তার মোশনকে চেঞ্জ হওয়া থাকে, তার গতি অবস্থা বা যে অবস্থায় আছে সেই অবস্থাটা যাতে পরিবর্তন না হয়, তার জন্য সে যে বাধাটা প্রদান করে, সেটাকে আমরা জড়তা বলি। সো ইংলিশে বললে, ইনার্শিয়া ইজ দ্য প্রপার্টি অফ এ ফিজিক্যাল অবজেক্ট দ্যাট রেজিস্ট বলতে বাধা দেয়, দ্যাট রেজিস্ট চেঞ্জেস টু এ স্টেট অফ মোশন, মিনিং ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যাট রেস্ট ইট টেন্ডস টু স্টে অ্যাট রেস্ট। অর্থাৎ একটা অবজেক্ট যদি স্থির থাকে, সে চিরকাল স্থির থাকতে চায়,
and a moving object tends to keep moving in a straight line. সো একটা অবজেক্ট যেটা গতিশীল সেটা চিরকাল গতিশীল থাকতে চায় একটা কনস্ট্যান্ট স্পিড, এটা ইম্পর্টেন্ট লাইন, এটা লিখে দেন যে সে একটা সম বেগেই চলতে থাকে বা সম যাতে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাই, যতক্ষণ না পর্যন্ত তার উপর কোনো এক্সট্রা বল প্রয়োগ করা হয় ততকাল সে ততক্ষণ সময় পর্যন্ত সে একটা কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকবে, গতিশীল থাকবে। ওকে, সো এখন হচ্ছে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার ল। আচ্ছা, এটা বলার আগে আমি জাস্ট একটু পিছনে যাব। কনজারভেশন অফ লিনিয়ার ল, ফোর্সে আমরা কি দেখছিলাম, এফ ইকুয়াল টু এম এ। সো এফ এর সূত্র আমরা দেখছি, এখন এম এর মান তো তার মধ্যে থাকবে। এ কে আমরা কি লিখতে পারি, এই সূত্র আমরা কি দেখছি, ডিভি ডিভাইডেড বাই ডিটি, যেহেতু সময়ের সাপেক্ষে একটা বস্তুর ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা এই বলি, সো ডিভি ডিভাইডেড বাই ডিটি। সো এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এম ডিভি ডিভাইডেড বাই ডিটি। সো এখন যদি এটা ক্ষুদ্র সময় না হয় সেই ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি এম ভি ডিভাইডেড বাই টি। সো এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টামটা কি, মোমেন্টাম হচ্ছে এম এবং ভি এর গুণফলটাই তো মোমেন্টাম বা ভরবেগ। সো পি ডিভাইডেড বাই টি। সো এফ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই টি, আমরা এটা বলতে পারি না। সো এফ সমান যখন এম এ হয় আমরা সাথে এটাও বলতে পারি এফ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর অ্যান অবজেক্ট। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের জন্য। তো কনজারভেশন লিনিয়ার অফ মোমেন্টাম বলার আগে আমি জাস্ট নিউটনের থার্ড লটা একবার রিকল করি। আমরা আগে শিখছি যে কোনো একটা বস্তুকে যদি আমরা একটা বল প্রয়োগ করি এফ নিউটনে, তখন সেই বস্তুটা আমাকে একই বলের একটা বাধা দান প্রয়োগ করবে, সো মাইনাস এফ বলে। সো এভরি অ্যাকশন হ্যাজ ইজ ওন অ্যান্ড হ্যাজ ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যেটা আমরা এই জিনিসটা পরে কথা বলবো। আপাতত এটা দেখেন যে এফ বলে কোনো বাধা প্রয়োগ করলে সেই বস্তুটা একই বলে বিপরীত দিকে একটা বাধা বল প্রয়োগ করে। ওকে, সো এই দুটো জিনিস দেখেন। তাহলে এবার আমরা, তো এখন আমরা দেখব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো মনে করেন আপনার সামনে আছে একটা দুইটা পার্টিকেল বা বস্তু হতে পারে হোয়াটএভার। সো একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। সো এ বস্তু এবং বি বস্তু তারা উভয়ই একটা বেগে যেতেছে, সেটা হচ্ছে ইউ ওয়ান এবং ইউ টু। ইউ ওয়ান যেতেছে এবং ইউ টু বেগে যেতেছে। এই বস্তু ভর এম ওয়ান এবং এই বস্তু ভর বি টু। সো এই বস্তুটার কিছু সময় পরে একটা কলিশন হয়, কি হয়, এই বস্তুটা বি বস্তুটাকে ধাক্কা দেয়। সো এ যখন বি বস্তুকে ধাক্কা দেয় তখন আমার এই বি বস্তুটার এই বরাবর, এই বস্তুটা তো এখান থেকে এই বরাবর ধাক্কা দিতেছে এই ডিরেকশনে, তাই না? সো এই ডিরেকশনে যখন ধাক্কা দেয় তখন বি বস্তুটার জন্য আমার একটা বল আসে, একটা বল প্রয়োগ করা হয়, সেই বলের নাম এফ এ বি। এটা এই ডিরেকশনে, কারণ বস্তুটা এই বস্তুটার বেগ ছিল এই দিকে। ওকে, সো যখন এই বি বস্তুটাকে ধাক্কা দেওয়া হয় তখন সে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করবে অবশ্যই। বিপরীত দিকে বল প্রয়োগটা কি হবে, এফ ইকুয়াল টু বি এ, এফ ইকুয়াল টু বি এ। সো এটা হইতেছে ডিউরিং কলিশন, যখন কলিশন হয় বা কলিশন বা সংঘর্ষ হয় তখন এরকম একটা তৈরি হয় যেখানে এফ ইকুয়াল টু এ বি তৈরি হবে এবং এফ ইকুয়াল টু বি। এবং আমরা নিউটনের থার্ড ল থেকে খুব ক্লিয়ারলি বলতে পারবো যে এফ ইকুয়াল টু এ বি ইকুয়াল মাইনাস এফ ইকুয়াল টু বি এ। ওকে, এই জিনিসটা কাজে আসবে আমাদের। বিফোর কলিশনে ইউ ওয়ান বেগে চলতেছিল, ইউ টু বেগে বি বস্তু চলতেছিল, এমন সময় তাদের ধাক্কা হয়, একটা বল প্রয়োগ করা হয়, এই বস্তু থেকে বি বস্তুর দিকে একটা বল প্রয়োগ করা হয় এফ এ বি, এবং বি বস্তু একটা বাধাদানকারী বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে একই পরিমাণ আর বিপরীত এফ বি এ। সো এটা হচ্ছে ডিউরিং কলিশন। এখন কলিশন হওয়ার পরে আমাদের এই যে দুইটা বস্তু ছিল তাদের নিজস্ব একটা বেগ থাকবে। এই বস্তুর এখন একটা নতুন বেগ তৈরি হয়েছে ভি টু, এই বি বস্তুর জন্য। আরেকটা বেগ তৈরি হলো এই বস্তুর জন্য, যেহেতু এই বস্তুটা বল প্রয়োগ করা হয়েছে তার মানে তার বেগের মানটা পরিবর্তন অবশ্যই হবে, সো ভি ওয়ান। এখন এই এটা মিলিত বেগ হতে পারে, সেক্ষেত্রে ভি সমান এম ওয়ান প্লাস এম টু, এরকম আমরা লিখে থাকি, এম ওয়ান প্লাস এম টু হতে পারে, আবার এটা আলাদা হতে পারে, সেক্ষেত্রে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো এই জিনিসটা আমরা পরে দেখবো আরো ডিটেলসে। তো আপাতত দেখেন যে বিফোর কলিশনে একটা এম ওয়ান ইউ ওয়ান বেগে ছিল, এম টু ইউ টু বেগে ছিল বি বস্তু, এবং আফটার কলিশনে এফ বি এ এবং এফ এ বি বল তৈরি হয়, এবং সরি ডিউরিং কলিশনে, এবং আফটার কলিশনে আমার নতুন একটা বেগ তৈরি হয় ভি ওয়ান এবং ভি টু, এবং এই দুটো আমার সমান হতে পারে অসমান হতে পারে। ওকে, সো এবার আমরা প্রমাণটা আরো ডিটেলসে দেখবো। ফার্স্টে আমাকে বলেন যে এটার মোমেন্টামটা কি হবে। এই বস্তুর জন্য, এই বস্তুর জন্য মোমেন্টাম হবে এম ওয়ান ইউ ওয়ান। বি বস্তুর জন্য মোমেন্টামটা কি হবে, এম টু ইউ টু। এখন বিফোর কলিশনে তাহলে টোটাল মোমেন্টাম কত ছিল, অবভিয়াসলি এই দুইটা মোমেন্টামের যোগফল। সো পি ওয়ান আমরা লিখতে পারি পি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। তো একইভাবে আমি লিখতে পারি
P2 অর্থাৎ আফটার কলিশনে তার বেগ m1 সেম ছিল, বাট v এর মানটা চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে কি লিখতে পারি, m1 v1 প্লাস m2 প্লাস v2। এটা হচ্ছে বিফোর কলিশন, এটা হচ্ছে আফটার কলিশন। সো আমি জিনিসটা যদি একবার করি, এটা হচ্ছে initial momentum of the two particles before collision, and then final momentum of the two particles after collision। এটা হচ্ছে p2 এর মানটা। বাই দ্য ওয়ে, আপনাদের যখন ডেরিভেশন আসবে এসব কথাগুলো একটু লিখে দিলে ভালো হয়। এসব কথার জন্য টিচাররা ইউজুয়ালি 1 মার্ক বা 1.5 মার্ক বেশি দিয়ে থাকে, তো ওই জন্য আমি এটা বলে দিচ্ছি। তো এই জিনিসটা আপনি লিখে রাখবেন। এখন এই বস্তুটার ভিতরে যেহেতু একটা বল প্রয়োগ করা হয়েছে, সেই জন্য তার মধ্যে একটা চেঞ্জ অফ মোমেন্টাম আসবে। আমরা চেঞ্জ অফ মোমেন্টাম কি দেখছিলাম প্রিভিয়াসলি, যে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, তাই না? সো এই ক্ষেত্রে আমি এটা স্টেপ বাই স্টেপ আসতেছি। এই বস্তুটার জন্য কি হয়, এফ এ বি এর জন্য এফ এ বি ইকুয়াল টু m1 v1 মাইনাস m1 u1। কেন এটা মাইনাস হলো, কারণ তার শেষ বেগ হচ্ছে v এবং বেগ হচ্ছে, আদি বেগ হচ্ছে u। সো v এর মানটা বেশি হবে, m1 বেশি হতে কম হতে পারে, ডিভাইডেড বাই t। তো এই জিনিসটাকে যখন আমি করে লিখবো বেগ আকারে, ভরবেগ আকারে, সেই ক্ষেত্রে কি হবে, f ইকুয়াল টু dp ab। বাই দ্য ওয়ে, এই PAB এবং এই P1 কিন্তু সিমিলার কেউ মনে করি না, DPAB ডিভাইডেড বাই T। সো সিমিলারলি আমি এই জিনিসটা সিমিলারলি লিখতে পারি FB এর জন্য, তাই না? FB এর জন্য কি হবে, FBA সমান m1, এটা কিন্তু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর অবজেক্ট A, আর এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর অবজেক্ট B। সো এই জিনিস কথাগুলো লিখে দিয়ে না আপনাদের ডেরিভেশন লেখার সময়, m2v2 মাইনাস m m2 u2 ডিভাইডেড বাই t। সো এটাকেও আমি কি লিখতে পারি, যে dpba ডিভাইডেড বাই t। এটা হচ্ছে fba এর মান। ওকে, সো আমি যখন এতটুকু আসলো, এখন আমরা কি শিখছিলাম প্রথমের দিকে, যে এফ এবি ইকুয়াল টু মাইনাস fba হবে, কারণ নিউটনস থার্ড ল অনুযায়ী এফ এবি ইকুয়াল টু মাইনাস fba হবে। সো এই ক্ষেত্রেও আমাকে সেম জিনিসটা এখন অ্যাপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে যখন আমি এই লাইনটা লিখবো, কি হবে দেখেন, এফ এ বি ইকুয়াল টু মাইনাস এফ বি এ। তো এই ভ্যালুটার মান আমাদের কি আসছিল, ডি পি এ বি ডিভাইডেড বাই ডিটি সমান, এটার ক্ষেত্রে সেম জিনিসই ডিটি ডিভাইডেড বাই ডি পি বি এ। সামনে একটা মাইনাস আসবে, যেহেতু এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটাও সামনে আসবে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসতে পারি। সো কি হবে, ডিপিএ ডিপিএবি পিএবি প্লাস ডিটি এবং প্লাস ডি পিবিএ ডিভাইডেড বাই ডিটি। এখন আমি যদি ডি আমি যদি পিএবি প্লাস পিবিএ এই দুইটা বস্তুকে, এই দুইটা মোমেন্টামকে ধরলাম, এই দুইটা মোমেন্টামের যোগফল পি, সেই ক্ষেত্রে কি হয় দেখেন, সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি না, ডিপি ডিভাইডেড বাই ডিটি। কিভাবে ডিপি ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ইকুয়াল টু জিরো হবে, ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো জিরো বলেছিলাম, সরি, এই জিনিসটা যেহেতু এক পাশে আনছে এখানে জিরো হবে। কারণ সেই ক্ষেত্রে কি হয়, ইকুয়াল টু জিরো। পি এর মানটা কি, পি এর মান হতেছে পি এ বি, সাইড নোট দিয়ে দিন, পি ইকুয়াল টু পি এ বি প্লাস পি বি এ। এখন দেখেন এই পি এর মানটা, এই যখন পি কে আমি ডিফারেন্সিয়েশন করতেছি তখন কি হতেছে, আমার একটা কনস্ট্যান্ট মান আসতেছে, এবং কেন কনস্ট্যান্ট, আমরা কি জানি একটা ডিফারেন্সিয়েশনকে যখন আমি একটা কনস্ট্যান্ট মান দ্বারা ডিফারেন্সিয়েট করি তখন একটা জিরো আসে। সো যেহেতু আমার এখানে ডিফারেন্সিয়েশনটা জিরো আসে, সেই ক্ষেত্রে যেহেতু ডিফারেন্সিয়েশন মানটা জিরো আসে, সেই হিসাবে বলতে পারি যে পি বা ইনিশিয়াল মোমেন্টামটা, এখানে পি এর যে মানটা আছে সেটা অবশ্যই অবশ্যই আমার একটা কনস্ট্যান্ট মান হবে। সো কনস্ট্যান্ট মান যদি হয়, ফর এক্সাম্পল পি ওয়ানও তাহলে একটা কনস্ট্যান্ট এবং পি টু একটা কনস্ট্যান্ট। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি পি ওয়ান ইকুয়াল টু পি টু। এটাই হচ্ছে আমার প্রমাণ, পি ওয়ান ইকুয়াল টু পি টু। এখন যেহেতু আমি পেয়ে গেছি, সেক্ষেত্রে এখন আমি জাস্ট পি ওয়ান এবং পি টু এর মানটা বসাই দিব। পি ওয়ান এবং পি ওয়ান এর মানটা কি ছিল, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এটা হচ্ছে আদি ভরবেগ, ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এটাই হইতেছে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের প্রমাণ।
এই জিনিসটা না বুঝলে আপনারা আরেকবার ভিডিও প্রথম থেকে দেখতে পারেন, আর এছাড়া আমার সাথে তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার গেল আমাদের লিনিয়ার মোমেন্টামের প্রমাণগুলো। এখন হচ্ছে আমাদের নিউটনের 3টা ল শিখবো। আমরা প্রিভিয়াসলি থার্ড লটা নিয়ে কথা বলছি প্রমাণের জন্য, বাট ফার্স্ট লটা দেখি। ফার্স্ট লটা হচ্ছে, ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট রিমেইনস অ্যাট রেস্ট, অ্যান্ড an object in motion always moves at continues moving at a constant velocity in a straight line. কারণ আপনি যদি দেখেন যে এই যে নিউটন ফার্স্ট ল, এটার সাথে কিন্তু আপনি ইয়ার মিল পাবেন অনেক। আমরা যে ইনার্শিয়া সংজ্ঞাটা পড়ছিলাম, সো সেক্ষেত্রে কোশ্চেন আসতে পারে অনেক সময় যে নিউটনের ফার্স্ট লটা ইনার্শিয়ার সাথে কীভাবে সম্পর্কিত। তো আপনি যেটা করবেন, ফার্স্ট লটা এক্সপ্লেন করবেন, দেন ইনার্শিয়াটাকে একটু এক্সপ্লেন করবেন যে ইনার্শিয়া হচ্ছে একটা বস্তু চিরকাল স্থির থাকতেছে এরকম, সে তার মোশনের যে ইয়াটা থাকে, চেঞ্জেস আসে, সে সেটাকে রেজিস্ট করে। এবং নিউটনের লটা এটাই বলে যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে বস্তুটা চিরকাল তার অবস্থান পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে নিউটনের ফার্স্ট লর সাথে ইনার্শিয়ার এরকম একটা কানেকশন আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায় আসে আমি দেখলাম। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট ল। এবার হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড লতে কি বলে দেখেন, সেকেন্ড লতে বলে যে দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যান অবজেক্টস মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। সো কোনো একটা বস্তুর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম তার উপর অ্যাপ্লাইড ফোর্সের ডিরেক্টলি প্রপোর্শনাল, অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য অবজেক্ট the direction of that object is the same direction of the applied force. So আমি কি বলতে পারি যে the rate of change of momentum F সমানুপাতিক dp divided by dt. The rate of change of momentum এখানে আছে dp by dv হচ্ছে the rate of change of momentum is directly proportional to the applied force. সো এখান থেকে কিন্তু আমরা F equal to ma সেই জিনিসটা রিভার্স প্রমাণ করতে পারি। আমরা প্রিভিয়াসলি F equal to ma থেকে আমরা নিয়ে আসছিলাম এটা। সো জিনিসটা আপনি এভাবে দেখতে পারেন, আচ্ছা আপাতত এটা আমি পরে আসতেছি, ডেরিভেশন অফ ইকুয়ালস টু ma, এটা পরে টপিক নিয়ে বলবো। আচ্ছা, নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল ছিল যে টু এভরি অ্যাকশন দ্যার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রিভিয়াসলি আমি এটা বলি যে একটা বস্তুকে যদি আপনি এফ বল প্রয়োগ করেন, সেই বস্তুটা একটা বিপরীত দিকে বল প্রয়োগ করবেন। F1 বল প্রয়োগ করেন, সেটা বিপরীত দিকে বল প্রয়োগ করবেন F2। এখন F1 এবং F2 এর মান সমান হবে, F1 এবং F2 এর মান সমান হবে, কিন্তু বিপরীত দিকে মুখী হবে। সো F1 সমান মাইনাস F2। সো এটাই হচ্ছে নিউটনস থার্ড ল। এখন আমি দেখাবো যে ডেরিভেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এখানে যে আমি ইয়াটা বলছিলাম এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি, সেটা থেকে কিভাবে আমরা এম এ আনতে পারি সেই জিনিসটা। সো মোমেন্টাম হচ্ছে, আমরা মোমেন্টাম সূত্র কি জানি, পি ইকুয়ালস টু এম ভি, সো এই জিনিসটা আমাদের সামনে কাজে আসবে। এখন অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, অনেক সময় এটাও বলতে পারে যে সেকেন্ড ল থেকে আমাকে প্রমাণ করেন এফ ইকুয়ালস টু এম এ, জিনিসটা ভিন্নভাবে যদি করে। সো সেকেন্ড লতে আমরা কি জানি যে এফ সমানুপাতিক ডিপি ডিভাইডেড বাই ডিটি। ওকে, সো ডিপি এর মানটা কি, এখানে আমি কি দেখছি এফ সমানুপাতিক, তাহলে আমি কি লিখতে পারি এফ সমানুপাতিক, যেহেতু ডিপি এর মান এমভি, সো আমি এখানে ডিটি লিখে দিতে পারি ডি ইকুয়াল টু এমভি বাই ডিটি। এখন এই এম এর কোনো একটা বস্তু ভরের মান তো চেঞ্জ হয় না, তাই না, সেই বস্তু তো কনস্ট্যান্টই থাকে। সো সেক্ষেত্রে আমি এটা লিখতে পারি না এফ সমানুপাতিক এম ডিভি ডিটি বাই ডিভি, সেটা আমি ডিটি লিখে দিতে পারি না। সো এখন দেখেন এফ সমানুপাতিক এম ডিভি আসে, সেক্ষেত্রে আমি একটা কনস্ট্যান্ট আনতে হবে আমাকে। সো কনস্ট্যান্ট আমি নিয়ে আসলাম এফ সমান কে ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি মানে কি, ডিভি বাই ডিটি আমরা শিখছি অনেকবার, এখন পর্যন্ত দেখানো হয়েছে যে ডিভি বাই ডিটি মানে হইতেছে এ। সো আমি জাস্ট এখানে নর্মাল লিখে দেবো এম এ। এখন যদি কোনো একটা বস্তুর ত্বরণ 1 ms ইনভার্স 2 হয় এবং তার ভর যদি 1 কেজি হয়, সেক্ষেত্রে বস্তুটার বলের মান কত আসবে, এফ ইকুয়াল টু 1 নিউটন, এবং কে এর মানও থাকবে 1। সেই ক্ষেত্রে আমি বলতে পারি এফ ইকুয়াল টু এম এ, যেহেতু 1 থাকা না থাকা একই কথা। তো এটি হচ্ছে আমার ডেরিভেশন অফ এম এ। বাই দ্য ওয়ে আমি সব কথাগুলো বলে দিচ্ছি যে কেন কিটা উঠে যেতেছে আমাদের, সেই জিনিসটা বলতে হবে। আর এখানে দিয়ে দেবেন উই নো, এটাকে 1 নং ধরে আপনি ডিরেক্টলি এখানে বসাতে পারেন যে ফ্রম উই গেট ফ্রম 1, এটাকে কথা লিখে দিলে ইউজুয়ালি টিচাররা 1 মার্ক বেশি দেয়। ওকে, ওকে, এখন আমরা দেখব ডিডাকশন অফ নিউটনস ফার্স্ট ল। সো নিউটনস ফার্স্ট ল থেকে আমরা কিভাবে ডিডাক্ট করতে পারি ফ্রম সেকেন্ড ল। ওকে, নিউটনের সেকেন্ড ল কি সেট করছে যে কোনো একটা বস্তুর এফ সমানুপাতিক ডিপি ডিভাইডেড বাই ডিটি, তাই না।
সো এই ডিপিটাকে সরাই দিতে চাই, তাহলে কি আনতে হবে? আমার একটা কনস্ট্যান্ট আনতে হবে। সো কনস্ট্যান্ট আনলো কে, সে কেটা কি হলো? এফ। আচ্ছা আমি একটু এখানে করি, ডিপি ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক কে সমানুপাতিক এফ। সো আমি যখন সমানুপাতিক উঠে দিব তখন আমার একটা কনস্ট্যান্ট মান আনতে হবে, ডিপি ডিটি সমান কে এফ। এখন দেখেন এই প্রয়োগকৃত বলের মান যদি জিরো হয়, নিউটনের ফার্স্ট ল কেন জিরো? কারণ নিউটনের ফার্স্ট লতে বলা আছে যদি কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা না হয়, যদি এক্সটার্নাল ফোর্স প্রয়োগ না হয় সেক্ষেত্রে এফ এর মান তো অবশ্যই জিরো আসবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমি ইকুয়েশন ওয়ান থেকে কি পাই? ইকুয়েশন ওয়ান যদি এটা হয়, ইকুয়েশন ওয়ান থেকে আমি লিখতে পারি যে ডিপি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু জিরো। ডিপি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু জিরো। সো ডিপি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমি ডিটাকে যদি এই পাশে নিয়ে গুণ করি তার মানে ডিপি ইকুয়াল টু জিরো। তারপর আমি এটাও বলতে পারি যে পি এর মানটাও একটা কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে যদি পি এর মান একটা কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে কি হবে? পি ইকুয়ালস টু কি? এমভি। এমভি এর মানটাও একটা কনস্ট্যান্ট হবে। তো এমভি এর মান যদি কনস্ট্যান্ট হয়, এম এর মান তো এমনিও কনস্ট্যান্ট, এম এর মান তো একটা বস্তুর এমনিও কনস্ট্যান্ট থাকে, সেই হিসেবে মাস অফ দ্য পার্টিকেল ইজ অবভিয়াসলি কনস্ট্যান্ট, তার মানে ভি এর মানটাও কনস্ট্যান্ট থাকবে। কারণ ভি এর মানটা যদি জিরো হয় তার মানে সে স্থির অবস্থায় আছে এবং সে চিরকাল স্থির অবস্থায় থাকবে, কিংবা যদি সে 5 এম এস ইনভার্স ওয়ানে চলতে থাকে সে চিরকাল 5 এম এস ইনভার্স ওয়ানে চলতে থাকবে। সো তার মানে কি হলো, যদি কোনো না করা হয়, ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয়, ফোর্স অ্যাপ্লাই না করলে এফ এর মান জিরো হয়, সেই ক্ষেত্রে একটা বস্তুর সেক্ষেত্রে একটা বস্তুর বেগ চিরকাল কনস্ট্যান্ট থাকবে, বা সেই বস্তুটা যদি স্থির থাকে সে চিরকাল স্থির থাকবে, এবং বস্তুটা যদি গতিশীল হয় সে চিরকাল গতিশীল থাকবে। তো আমার কি হলো, এখান থেকে আমি নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট লতে আসতে পারি। সো নিউটনস সেকেন্ড ল, সো এই জিনিসটাকে ডিডাকশন অফ নিউটনস ফার্স্ট ল না দিয়ে এভাবে বলতে পারে যে নিউটনস ডিরাইভ নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।